একটি মেয়ে লিভিং রুমের সোফায় বসে বসে পপকর্ন খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। অন্যদিকে মেয়েটির মা মেয়েটির সাথে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করছে, কিন্তু মেয়েটির তো সেদিকে কোনো পাত্তাই নেই, সে তার নিজের মতো টিভি দেখতেই ব্যস্ত। দেখেছো আরেন, দেখেছো তোমার মেয়ে দিন দিন কত বড় বেয়াদব হচ্ছে। আমি যে এত কিছু বলছি সে কোনো কথা কানেই নিচ্ছে না, সে তো নিজের মতো করেই আছে, আমার কথার কোনো দামই নেই এ ঘরে। জিন, সকাল সকাল কি শুরু করেছো? তোমার প্রতিদিন মেয়ের সাথে এরকম চিল্লাচিল্লি না করলে কি ভালো লাগে না? ওর মতো আছে, ওকে ওর মতো থাকতে দাও না। কেন ওকে এরকম ডিস্টার্ব করছো তুমি? আমি ডিস্টার্ব করছি? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ডিস্টার্ব করছি। আর তোমার মেয়ে কি করছে? তিনটা বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই কুলাঙ্গারের কথা মনে করে বসে আছে, ওর জন্য অপেক্ষা করছে, কিন্তু এদিকে নিজের ক্যারিয়ার, নিজের ভবিষ্যৎ সবকিছু বিসর্জন দিচ্ছে। সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তুমি আবার সেই পুরনো কথা টেনে কেন আনছো বুঝতে পারছি না। ওকে একটু একা থাকতে দাও, ওকে সময় দাও, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আরে তুমি এ কথা বলছো? তিনটা বছর কম সময় মনে হয় তোমার কাছে? এর মধ্যে ও কি পারতো না সবকিছু ভুলে মুভ অন করতে? না, ও একই জেদ ধরে বসে আছে। এই জেদ এখন আর চলবে না, হয়তো ওর ক্যারিয়ারে ফোকাস করবে, আর না হলে আমার বাসা থেকে ও বেরিয়ে যাবে। মা, তোমার সমস্যাটা কি? তুমি এই প্রতিদিন সকালবেলা এরকম ভাঙা রেডিওর মতো চালু হয়ে যাও কেন বলো তো? আমার ক্যারিয়ার, আমার ফিউচার আমি বুঝে নেব, তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না। আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে? তোমার ওই নাগর যে কিনা 3 বছর আগে তোমাকে ছেড়ে চলে গেছিল। আর হ্যাঁ, হয়তো তুমি এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করবে, তা না হলে আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। আর যদি তাও তুমি না করো তাহলে তোমাকে এই বাসা থেকে বেরিয়ে যেতে হবে। এখন ডিসিশন তোমার, 3টা অপশন আছে তোমার কাছে, তুমি কি করবে? জিন, তুমি মেয়েটার সাথে এমন করছো কেন? আমি যা করছি একদম ঠিকই করছি। ঠিক আছে মা, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করব, কিন্তু তোমাকেও আমায় কথা দিতে হবে যে প্রতিদিন সকালে এরকম ভাঙামি রেডিওর মতো তুমি চালু হবে না। আমার মাথা ব্যথা করে। সেটা ডিপেন্ড করে তোমার কার্যকলাপের উপরে। এবার মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে লিভিং রুম থেকে উঠে নিজের রুমে চলে যায়। জিন, তুমি মেয়েটাকে এভাবে না বললেও পারতে। আমি এভাবে বলতে চাইনি আরেম, কিন্তু ও আমাকে বলতে বাধ্য করেছে, এছাড়া আর কোনো উপায় ছিল না। এতক্ষণ ধরে যাকে নিয়ে এত কিছু চলছে সে আর কেউ না, আমাদের গল্পের নায়িকা কিম তাং-ভি, আরেম আর জিনের একমাত্র মেয়ে। তে প্রচুর দুষ্টু আর চঞ্চল স্বভাবের ছিল, কিন্তু 3 বছর আগে একটি ঘটনার কারণে তে একদম চুপচাপ হয়ে গেছে। তে একজন মেকআপ আর্টিস্ট, সে মেকআপ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, তাই তার বাবা মা চায় সে তার ক্যারিয়ারে ফোকাস করুক, কিন্তু 3 বছর আগের ঘটনাতে সে এতটাই ভেঙে পড়ে যে সে তার ক্যারিয়ারে আর ফোকাস করে না, নিজের মতো সময় কাটায়, সবসময় চুপচাপ ঘরে বসে থাকে। তে দেখতে বেশ সুন্দরী, কিন্তু তার এই সৌন্দর্যের মধ্যেও সে আরো সুন্দর করে তুলেছে নিজেকে, কারণ তার কোমর পর্যন্ত লম্বা চুলকে সে সম্পূর্ণ নীল রঙের আকার ধারণ দিয়েছে। তার কারণ হচ্ছে সে মনে করে যে নীল রংটা তাকে নাকি বেশ মানায়, কিন্তু এটার কারণ আজ পর্যন্ত কেউ জানে না যে তে কেন তার চুলকে নীল করে রেখেছে। তে গভীর চোখের দিকে যে কেউ একবার তাকালে প্রেমে পড়তে বাধ্য, কিন্তু তে সেদিকে কোনো পাত্তাই দেয় না। তে রুমে এসে তার ফ্রেন্ড ন্যান্সিকে ফোন করে। আরে তে, হঠাৎ করে এই সময় ফোন করলি, কি হয়েছে? ন্যান্সি, আমাকে হেল্প কর, মা বাবা প্রচুর পরিমাণে প্যারা দিচ্ছে, বলছে যে হয় আমি আমার ক্যারিয়ারে ফোকাস করি, তা না হলে আমাকে বিয়ে দিয়ে দিবে, আর যদি দুইটার একটাও না করি তাহলে আমাকে ঘর থেকে বের করে দিবে। এখন আমি কি করব বলতো?
আঙ্কেল আন্টি যা করেছে একদম ঠিকই করেছে, তোর সাথে এটাই হওয়া দরকার। আমার মতে আঙ্কেল আন্টির কোনো ভুল নেই, সম্পূর্ণ ভুল তোর। যা হয়ে গেছে হয়ে গেছে, ওসব বাদ দিয়ে তুই তোর ক্যারিয়ারে ফোকাস কর, তোর ফিউচারে ফোকাস কর। না এখন ওই একই বিষয় নিয়ে পড়ে আছিস। আমার মতে এখন তুই তোর ক্যারিয়ারে ফোকাস করা দরকার, তা না হলে সুন্দর মতো ঘর থেকে বেরিয়ে যেতে পারিস। আমি আন্টি সাপোর্টে আছি। ন্যান্সি তুইও। দেখতে জীবন কারোর জন্য থেমে থাকে না। অতীতে যা হয়ে গেছে তা নিয়ে তুই এখনো বর্তমানে আঁকড়ে ধরে বসে থাকবি, তার কোনো মানে হয় না। তুই অতীতটাকে ভুলে যা আর নতুন করে নিজের জীবন শুরু কর। দেখ, হয়তো তুই যার জন্য অপেক্ষা করছিস সে হয়তো এতদিনে অন্য কাউকে নিয়ে সুখে শান্তিতে আছে। ন্যান্সি যুক্তিতে তে আর কিছুই বলতে পারলো না। তে চুপ করে আছে। তার জন্য ন্যান্সি আবার বলে, দেখতে এসব কথা এখন বাদ দে, অতীতের কথা অতীতেই রেখে দে। এখন তুই তোর স্বপ্নের দিকে ফোকাস কর। তোর স্বপ্ন ছিল না যে তুই একজন নামকরা মেকআপ আর্টিস্ট হবি, তাই আমি চাই যে তুই তোর স্বপ্নকে ফলো কর আর এখন থেকে তুই তোর ড্রিম ফলো করবি। তা না হলে তুই আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। ন্যান্সি কি সব বাজে কথা বলছিস? ঠিক আছে, তোরা যেমনটা বলবি তেমনটাই হবে। আমি আমার ক্যারিয়ারে ফোকাস করব, আমি আমার ড্রিমকে ফলো করব। গুড, এখন চটপট রেডি হয়ে চেরি ব্লসম ক্যাফেতে চলে আয়। আমি সেখানে তোর জন্য অপেক্ষা করছি। আজকে আমরা দুই বান্ধবী মিলে ঘুরতে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তারপর তে ফোনটা রেখে চটপট রেডি হয়ে নেয় এবং রুম থেকে বেরিয়ে এসে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জিন যে তেকে ডাকছে, তে সেই দিকে কোনো পাত্তাই দেয় না, না দেখার ভান করে সে বেরিয়ে যায়। বেরিয়ে যেতে ন্যান্সি আবার ফোন করে। তে ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে দৌড়ে লিফটের কাছে যায়, কিন্তু লিফট যে হঠাৎ করে খুলে যাওয়াতে তে ব্যালেন্স সামলাতে না পেরে লিফটে থাকা মানুষটির সাথে ধাক্কা খেয়ে ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। তাতে তে চোখ বড় বড় করে ফেলে আর অপর পাশে থাকা ছেলেটিও চোখ বড় বড় করে তের দিকে তাকিয়ে থাকে। ওরা একে অপরের ঠোঁটের সাথে আটকে আছে আর বড় বড় চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। ছেলেটির হাতে থাকা কেসেটটি সাথে সাথে ফ্লোরে পড়ে যায় আর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সরি, আমি বুঝতে পারিনি যে হঠাৎ করে এভাবে লিফটের দরজা খুলে যাবে আর আমি ব্যালেন্স করতে না পেরে আমাদের মধ্যে। শাট আপ। এই বলেই ছেলেটি তের আপাদমস্তক দেখতে থাকে রাগী চোখে। যখনই ছেলেটির চোখ তের চোখে পড়ে, ছেলেটি যেন সেখানেই ফ্রিজ হয়ে যায়। তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু রাগী চোখে না। কেমন একটা অদ্ভুত ইমোশন কাজ করছে ছেলেটির চোখে। তে সেটা বুঝতে পারে, কিন্তু তা ইগনোর করার জন্য তে তার চোখটা ছেলেটির কাছ থেকে সরিয়ে নেয়। তোমার সরিতে কি আমার সবকিছু ঠিক হয়ে যাবে? প্রথমত তুমি আমার ফার্স্ট কিস চুরি করেছো, দ্বিতীয়ত তুমি আমার কত বড় ক্ষতি করেছো তুমি জানো? এটা তো শুধুমাত্র একটা কিস, এর জন্য এভাবে রিয়েক্ট করার কি মানে আছে বুঝতে পারছি না। আর ওটা শুধু আপনার না, আমারও ফার্স্ট কিস ছিল। আর হ্যাঁ, আমি আপনার কি ক্ষতি করেছি? এতে আপনার কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে আমার। ও রিয়েলি? তোমার ক্ষতি হয়েছে? ঠিক কি ক্ষতি হয়েছে? আর তুমি কি জানো আমি কে? আপনি কে তা জেনে আমার কি লাভ? আমার সেটা জানার কোনো ইচ্ছাও নেই। এখন এখান থেকে সরুন আর আমাকে ভিতরে যেতে দিন। ওয়েট, দাঁড়াও। তুমি আমার ক্ষতিপূরণ না করে লিফটে উঠতে পারবে না। হোয়াট? আর ইউ ক্রেজি? আমি লিফটে উঠতে পারবো না কেন? আর আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে? তুমি এখনো বুঝতে পারছো না তুমি আমার কি ক্ষতি করেছো? একবার নিচের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে তুমি কি করেছো। তখন তে ছেলেটির কথায় ফ্লোরের দিকে তাকায়, তাকিয়ে দেখে যে একটি সিঁড়ির 4টি টুকরো হয়ে পড়ে আছে। তা দেখে তের চোখ বড় বড় হয়ে যায়। তারপর তে ছেলেটির দিকে তাকিয়ে বলে, সরি, বুঝতে পারিনি, ভুলবশত হয়ে গেছে। আপনার সিঁড়ির কত পেমেন্ট করতে হবে বলে দিন, আমি এখনই দিচ্ছি। এটার পেমেন্ট করেও কোনো লাভ হবে না। যেহেতু তুমি পেমেন্ট করতে চাইছো, তার আগে তোমাকে একটা কথা বলি। তুমি এখানকার বিখ্যাত আইডল জিয়ন জাংকুকের কথা শুনেছো? তাকে দেখেছো? হ্যাঁ, আমি শুনেছি। উনি হচ্ছে এই কোরিয়ার মোস্ট পপুলার আইডল বয়। কেন আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? অবশ্য আমি তাকে কখনো দেখিনি, কারণ আমার আইডলদের উপর তেমন একটা ইন্টারেস্ট নেই। তাই হঠাৎ করে এই প্রশ্ন করলেন কেন? তার কারণ আমি হলাম জিয়ন জাংকুক। হোয়াট? ইয়েস,
আর তুমি নিচে পড়ে থাকা যে ডিভিডিটা দেখছো ওইটা কোনো সাধারণ ডিভিডি না, ওটা হচ্ছে আমারই একটা গানের অডিও ক্লিপ যেটা আমি রিসেন্টলি কম্পোজ করেছি, কিন্তু তুমি সেটা নষ্ট করে দিয়েছো। এখন আমাকে আবার নতুন করে এটা মেক করতে হবে। তুমি জানো একটা গান তৈরি করতে আমাদের কতটা সময় লাগে, কতটা খাটতে হয়, কিন্তু তোমার একটা ভুলের কারণে আমার কত বড় লস হয়ে গেছে তুমি বুঝতে পারছো? 3 দিন পর আমার এই মিউজিক পপুলারিটি পাবে আর তুমি সেখানে সেটা ধ্বংস করে দিয়েছো। আমি এখনো পর্যন্ত এটা রিলিজই করতে পারলাম না তোমার জন্য। এখন আমি 3 দিন পর আমার ফ্যানদেরকে কি জবাব দেব বলবে? তে জাঙ্কুকের কথা কি বলবে সেটাতে বুঝতে পারছে না। তের তো ভীষণ ভয় করছে। তে আমতা আমতা করে বলে, দেখুন এটা ভুলবশত হয়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি। আপনি প্লিজ এটাকে এত সিরিয়াসলি নেবেন না। ওকে, তুমি আমার এই ডিভিডির আর আমার এই কিসের ক্ষতিপূরণ দাও, তাহলেই আমি এটাকে সিরিয়াসলি নেব না। আদারওয়াইজ আমার লয়ার তোমার সাথে কথা বলতে তোমার বাড়িতে যাবে। আর তুমি বোধহয় এই অ্যাপার্টমেন্টেই থাকো, তাই না? আর যদি এখানে নাও থাকো তোমাকে খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। তে এবার আরো ভয় পেয়ে যায়। সাথে সাথে জাঙ্কুককে বলে, দেখুন এসব করার কোনো প্রয়োজন নেই। আপনার কত টাকা প্রয়োজন সেটা বলুন, কত টাকা দিলে আপনার ক্ষতিপূরণ হবে সেটা বলুন, আমি চেষ্টা করব আপনাকে দিতে। ঠিক আছে, আমার এই ডিভিডিটা গানটা যেহেতু এখনো পর্যন্ত রিলিজ হয়নি তাই আমি কম করে 1 লাখ টাকা দাবি করলাম যে আপনি আমাকে 1 লাখ টাকা দিবেন। যদি তুমি আমাকে 1 লাখ টাকা দিতে না পারো তাহলে আমার লয়ার তোমার বাড়িতে যাবে। এখন চিন্তা করে দেখো তুমি আমাকে 1 লাখ টাকা দিতে পারবে কিনা। কি 1 লাখ টাকা? 1 লাখ টাকা এই গাছের পাতাটা কি যে বললাম আর ছেড়ে দিয়ে দিলাম। আপনার কাছে কি মজা মনে হয়? এই ছোট্ট একটা ডিভিডির দাম আপনি আমার কাছে 1 লাখ টাকা চাইছেন? এটা তো শুধু ডিভিডির কম্পেনসেশন, এখনো তো আমাকে কিস করার যে কম্পেনসেশন সেটা তো বলিনি। মানেটা হলো আমাকে মানুষ এক নজর দেখার জন্য, একবার স্পর্শ করার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, আর সেখানে তো আপনি আমাকে সরাসরি কিস করে বসেছেন। তাহলে তুমি বলো যে তাহলে সেটা কম্পেনসেশন কত হবে? কি এটারও কম্পেনসেশন আছে? প্লিজ দেখুন আমার কাছে এত টাকা নেই, আমি কোথা থেকে দেব? এমনিতেই ডিভিডি নষ্টের জন্য আপনি আমার কাছে 1 লাখ টাকা দাবি করেছেন, কিন্তু আমার কাছে তো 1 লাখ টাকাও নেই। আর এখন আবার কিসের কম্পেনসেশন? আমি তো মরেই যাব। সেটা তোমার বিষয়, আমার দেখার বিষয় না। এখন তুমি কিভাবে আমার ক্ষতিপূরণ করবে সেটা তুমি চিন্তা করো। জাঙ্কুকের এমন কথায় তে এবার ভেবাচেকা খেয়ে যায়। তে মনে মনে ভাবতে শুরু করে, এই বদমাশ লোক আমার কাছে ডিবিটি নষ্টের জন্য 1 লাখ টাকা চেয়ে বসে আছে। এখন যদি কিসের কম্পেনসেশন চেতে যায় তাহলে তো কত লাখ জানি চাইবে। আমার কাছে তো ঠিকঠাক মতো 1 লাখ টাকাও নেই। বাবা মার কাছে চাইবো? আমার মা তো আমাকে ঝাড়ু পেটা করবে। একটু আগে যে ভাষণ শুনিয়েছে, এখন আমি কি করব, কিভাবে এটা বুঝতে পারছি না। এই যে মিস, কি এত ভাবছো বলো তো? কই কিছু না। ঠিক আছে, এখন বলো তুমি আমার ক্ষতিপূরণ কিভাবে করবে? দেখুন আমার কাছে অত টাকা নেই। আপনার ডিভিডি নষ্ট করার জন্য 1 লাখ টাকাই আমি ঠিকমতো দিতে পারবো না। তার উপরে আবার কিস করার জন্য ক্ষতিপূরণ, সেটা আমি কোথায় পাবো? এর চেয়ে ভালো আপনি একটা সাজেশন দিন যে কি করলে আপনার ক্ষতিপূরণ আমি করতে পারবো। প্রথমে তুমি আমার ডিভিডি নষ্ট করলে, তারপরে আমার ফার্স্ট কিস চুরি করলে, এখন আবার তুমি আমার কাছে সাজেশন চাইছো যে আমি তোমাকে কিভাবে হেল্প করব। আসলে তোমাকে আমি বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, যেহেতু তুমি আমাকে রিকোয়েস্ট করছো তাহলে আমি একটা উপায় তোমাকে বলতে পারি। কি উপায়? আজ থেকে তোমাকে আমার পার্সোনাল সার্ভেন্ট হতে হবে। আমি যা বলবো তুমি তাই করবে। আমি যেখানে যাব তুমি আমার সাথে যাবে। আমি যা করতে বলবো তুমি তাই করবে। এটাই হচ্ছে তোমার কাজ। এভাবে 3 মাস তুমি আমার আন্ডারে কাজ করবে, তাহলে আমি তোমার এই ক্ষতিপূরণ মাফ করব। কি আপনি কি আমার সাথে মজা করছেন? আমি আপনার পার্সোনাল সার্ভেন্ট? কখনোই না। এটা কি করে সম্ভব? না করলে নেই, এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। হয়তো তুমি আমার পার্সোনাল সার্ভেন্ট হয়ে 3 মাস আমার আন্ডারে কাজ করো, আর তা না হলে আমার লয়ার কালকে তোমাদের বাসায় যাবে। এখন চিন্তা করো যে তুমি কি করবে। আর যদি পারো তাহলে এখনই আমার ক্ষতিপূরণ করো, আমি কিছু বলবো না। তে জাঙ্কুকের কথায় কিছু একটা ভাবে। কিছুক্ষণ ভাবার পর তে জাঙ্কুককে উত্তর দেয়, ঠিক আছে, আমি আপনার পার্সোনাল সার্ভেন্ট হিসেবে 3 মাস কাজ করব, কিন্তু আমার একটা শর্ত আছে।
কি শর্ত? আমাকে রাত 8টার পর কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। আমি বাড়ি ফিরে আসব। আপনি যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার সার্ভেন্ট হিসেবে কাজ করতে রাজি। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। এই বলেই তে যখন লিফটের দিকে পা বাড়াতে নেবে তখনই জাংকুক পিছন থেকে বলে, ওয়েট, আবার কি হলো? আমাকে তুমি তোমার নামও বলনি আর কন্টাক্ট নাম্বারও দাওনি, তাহলে আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করব? আমার নাম কিম ত্যাং-ভি, সবাই আমাকে তে বলেই ডাকে। তারপর তে জাংকুককে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেখান থেকে ক্যাফের জন্য চলে যায়। অন্যদিকে জাংকুক তার নাম্বারটা দেখে একটু মৃদু হাসে আর সেখান থেকে চলে যায়। এখন চলো জাংকুকের সম্পূর্ণ পরিচয়টা তোমাদেরকে দেওয়া যাক। জাংকুক হচ্ছে জাংশুকা রায়ুর ছোট ছেলে। বড় ছেলে হচ্ছে সুগার ওয়াইফ আছে, তার নাম হচ্ছে জিমিন, আর একটা বাচ্চাও আছে, সে হলো ইয়নমিন। জাংকুক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো সে একজন বড় আইডল হবে, আর সে তার স্বপ্ন পূরণ করেছে। এখন সে কোরিয়ার টপ 1 আইডল। জাংকুক তার বাবা মার সাথে থাকে না, তার নিজস্ব আলাদা একটা মেনশন আছে, কারণ সে মনে করে সে যদি তার বাবা মার সাথে থাকে তাহলে তার ফ্যানেরা তার বাবা মাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করবে। তাই সে আলাদা থাকে যাতে তার ফ্যামিলিতে কোনো প্রবলেম না হয়, আর তার ফ্যানেরা তার এই মেনশনের কথা জানেও না। জাংকুক অন্য একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাড্রেসই তার ফ্যানেরা জানে, আর যত গিফট কার্ড আছে সব সেখানেই পাঠায়। আজকে জাংকুকে অ্যাপার্টমেন্টে আসার কারণ হচ্ছে তার ম্যানেজার ইউনো তাকে এখানে ডেকে পাঠিয়েছে তার নিউ কম্পোজ করা গানটি শোনার জন্য। তারপর সে রিলিজ করার ডেট বলে দেবে, কিন্তু তার আগেই এসব ঘটে গেল তে আর জাংকুকের মধ্যে। এবার জাংকুক কি করবে বুঝতে পারে না, কিন্তু জাংকুকের কাছে এক্সট্রা কপি ছিল, তারপরও জাংকুক থেকে মিথ্যা কথা বলে। জাংকুক রিটার্ন ব্যাক করে তার বাসায় চলে যায় এবং সেখান থেকে যে কপিটা সে রেখে গেছিল সেটা নিয়ে আবারও সে অ্যাপার্টমেন্টে আসে এবং তার ম্যানেজারের সাথে মিটিং করে সে তার বাসায় চলে যায়। সকাল সকাল কলিং বেলের শব্দে জাংকুক ঘুম থেকে উঠে যায় এবং ঢুলতে ঢুলতে দরজার সামনে এসে দরজা খুলে। দরজার সামনে সুগার জিমিনকে দেখে জাংকুক তো বেশ অবাক, কারণ ওরা সচরাচর এদিকে আসে না। তাহলে হঠাৎ করে আজকে আসার কারণ কি সেটা বোঝার জন্যই জাংকুক ভুকুচকে তাকায়। তখন জিমিন বলে, আমাদের কি এখানে দাঁড় করিয়ে রাখার প্ল্যান আছে নাকি? আরে না না, ভিতরে আসো। তারপর সুগার জিমিন মেনশনের ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে বাড়ি পুরো ফাঁকা, একজন লোকও ভিতরে নেই। তা দেখে সুগা জাংকুকের দিকে তাকিয়ে বলে, কি হলো ব্যাপারটা? পুরো বাড়ি ফাঁকা কেন? একজন লোকও দেখছি না, সার্ভেন্ট গুলো কোথায়? ও, আসলে আমি সার্ভেন্টদেরকে ছুটি দিয়েছি। হঠাৎ করে সার্ভেন্টদের ছুটি দিলি, কাহিনীটা কি? তুই তো সচরাচর বাড়িতে না থাকলেও সার্ভেন্টদেরকে ছুটি দিস না, তাহলে? এত কিছু জেনে তোমার কি কাজ? তুমি কিসের জন্য এসেছো সেটা বলো। আসলে জাংকুক, তুমি তো জানোই আব্বু আম্মু কিছুদিন আগে প্যারিস গেছে ঘুরতে। অন্যদিকে সুগারের একটা ডিল ফিক্স হয়ে গেছে বিদেশি ক্লায়েন্টের সাথে, যার জন্য সুগারকে এখন লন্ডন যেতে হবে মিটিং করার জন্য। আর যেহেতু আমি সুগার অ্যাসিস্ট্যান্ট, সেই মিটিং এ আমারও উপস্থিত থাকতে হবে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে ইউনমিনকে নিয়ে। ইউনমিনের এক্সাম চলছে, তাই আমরা ওকে আমাদের সাথে নিতে পারবো না। তাই বলছিলাম কি, তুমি যদি ওকে কিছুদিন তোমার কাছে রাখতে। বুঝতে পেরেছি, তোমরা যাচ্ছ মিটিং নামক হানিমুন করতে আর আমাকে তোমাদের বেবি সিটার বানিয়ে দিয়েছো। যাই হোক, আমার চ্যাম্পকে আমি ঠিকই সামলে নেব, তোমরা যেখানে মন চায় যাও। শেমলেস ব্রেড, কি বললি? আবার বল। কেন, কিছু কি ভুল বলেছি নাকি? আচ্ছা হয়েছে, এখন দুই ভাই মিলে ঝগড়া করতে শুরু করো না। যাই হোক জাংকুক, সুগা একটা কথা ঠিকই জিজ্ঞেস করেছে, তুমি তো কখনো তোমার সার্ভেন্টদেরকে সহজে ছুটি দাও না, তাহলে এবার ছুটি দেওয়ার কি কোনো কারণ আছে নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে জাংকুক সার্ভেন্টদেরকে ছুটি দিয়েছে কারণ সে চায় আজকে সে তেকে জ্বালাবে, ঘরের সব কাজ তেকে দিয়ে করাবে, তাই সে সার্ভেন্টদেরকে ছুটি দিয়েছে। কিন্তু সেই কথা তো জাংকুক সুগার জিমিনকে বলতে পারবে না অথবা বলতে চায় না, তাই সে কথাটাকে ইগনোর করে যাচ্ছে। তেমন কিছু না হলে তো ভালোই, কিন্তু যদি ইউনমিন এখানে এসে থাকে তাহলে ওর দেখাশোনা করবে কে? তুমি কি ওকে সামলাতে পারবে?
করো না, আমি সবটা ম্যানেজ করে নেব। তাহলে তো ভালোই, তাহলে এখন আমরা উঠি। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে, তর্স হয়েছে না বুঝি? জাঙ্কুকের কথায় সুগা রেগে যায়, কিন্তু সুগা পরে একটু মৃদু হেসে বলে, হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলেছিস। ইয়নমিনের জন্য তো তোর ভাবিকে ঠিক মতো সময় দেওয়া হয় না। এখন যদি ইয়নমিন তোর কাছে থাকে তাহলে আমরাও একটু রোম্যান্সের সময় পাবো। ওকে ভাই, অল দ্য বেস্ট। আমার মতো সিঙ্গেলের সামনে এসব কথা না বললেও চলবে। যেদিন আমারও হবে আমিও তোমাদেরকে দেখিয়ে দিব, আর শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলবো। তা মাই ডিয়ার দেবরজি, তোমাকে সিঙ্গেল থাকতে কে বলেছে? বাবা মা তো বলছে তোমাকে বিয়ে করে নিতে, কিন্তু না, তুমি তোমার ক্যারিয়ার গড়বে সে আশাতে বসে আছো। এখন তো তুমি ফেমাস সিঙ্গারও, টপ ওয়ানে আছো, তারপরেও ওয়েট করছো যে আরো কিছু আশায়। যাই হোক, আমরা মনে করি যে এখন তোমার বিয়ে করে নেওয়া উচিত। আর কতকাল সিঙ্গেল থাকবে? ঠিক বলেছো ভাবি, আর সিঙ্গেল থাকা যাবে না। এখন কাউকে খুঁজে নিতে হবে, কারণ আমার ভাই আমাকে যেভাবে দেখিয়ে দেখিয়ে রোম্যান্স করছে, আমারও তো ইচ্ছে করে রোম্যান্স করার। যাই হোক, আর কিছু বললাম না বলে আমার ভাবিটাকে শরম দিতে চাই না। জিমিন জাংকুকের কাছে এসে জাংকুকের কান মুলে দেয়, তা দেখে সুগা একটু হাসে। আচ্ছা, অনেক হয়েছে জিমিন, এখন রওনা দিতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছো। কথায় কথায় কতটা দেরি হয়ে গেছে টেরই পাইনি। চলো, আর একটু থেকে গেলে হতো না? না জাঙ্কুক, দুপুরে ফ্লাইট, আর এখনই রওনা দিতে হবে, তা না হলে আমরা ফ্লাইট মিস করব। আর হ্যাঁ, তুমি মনে করে ইউনমিনকে পিক করে নিও স্কুল থেকে, ঠিক আছে? এখন আমরা আসি। এই বলে জিমিন আর সুগা তাদের গন্তব্যের জন্য রওনা দিয়ে দেয়। জাংকুক তাদেরকে বিদায় জানিয়ে ইয়নমিনকে পিক করতে চলে যায়। ইয়নমিনকে পিক করে বাসায় নিয়ে আসে এবং হঠাৎ করে তের কথা মনে পড়তেই জাংকুক ফোন বের করে তেকে ফোন দিতে থাকে। 2-3 বার রিং হওয়ার পরেও তে ফোন ধরছিল না। জাংকুক বিরক্ত হয়ে যায় এবং অনবরত ফোন দিতে থাকে। টানা 10টা কল যাওয়ার পর তে ফোন রিসিভ করে ঘুম ঘুম চোখে বলে, এই কোন শালারে আমার ঘুমের 12টা বাজানোর জন্য সকাল সকাল ফোন দিয়ে এরকম জ্বালাচ্ছিস? তোর জন্য কি আমি শান্তিতে ঘুমাতেও পারবো না? আমার বাবা মাও আমাকে শান্তি দেয় না, এখন কি তুই ফোনের ভিতরে থেকে আমাকে শান্তি দিবি না? অসভ্য একটা। ঠিক করে কথা বলো, আমি জাংকুক। আর কি সকাল সকাল শুরু করেছো? তোমার এখনো ঘুম হয়নি? অলরেডি 12টা বাজে। কোন নবাব জাতি এসেছে 12টা পর্যন্ত ঘুমিয়ে এখনো বলছে যে ওনার ঘুম হয়নি? ওনাকে ডিস্টার্ব না করতে তাড়াতাড়ি উঠে আমার বাসায় এসো, আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি। আর যদি 10 মিনিটের মধ্যে আমার বাসায় উপস্থিত থাকতে না পারো, তাহলে আমার লয়ার যাবে তোমার বাসায়। জাংকুকের এমন ধমক আর থ্রেট শুনে তে তাড়াতাড়ি বিছানায় উঠে বসে এবং নাম্বারটা চেক করতে শুরু করে। নাম্বার দেখে তে এবার পুরোই হতবাক। তাড়াতাড়ি করে সে ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে জাংকুকের বাসায় পৌঁছয় এবং কলিং বেল চাপতেই জাংকুক এসে দরজা খুলে দেয়। 30 সেকেন্ড লেট। এখন তোমার সাথে কি করা উচিত বলো তো? আমার অ্যাপার্টমেন্ট এখান থেকে অনেক দূরে, আমি যে 10 মিনিটে এখানে উপস্থিত হতে পেরেছি এটাই অনেক। আর আপনি কি ঘড়ি ধরে বসেছিলেন যে কখন 10 মিনিট হবে আর কখন আপনি আমাকে পানিশমেন্ট দিতে পারবেন সে আশায়? এক্স্যাক্টলি। এখন পকর পকর না করে ভিতরে আসো, আর ভিতরে এসে কয়েকটা কাজ দিচ্ছি সেগুলো করো। এই বলেই জাংকুক ভিতরে চলে যায়। তেও জাংকুকের পিছু পিছু যায় আর মনে মনে জাংকুকে 1000টা গালি দিতে শুরু করে। আমাকে মনে মনে গালি দেওয়া হয়ে গেলে এবার কিচেনে যাও আর আমার চ্যাম্পের জন্য কিছু রান্না করো। জাংকুকের কথায় তে একটু অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আপনি জানলেন কিভাবে আমি আপনাকে মনে মনে গালি দিচ্ছিলাম? তার মানে তুমি সত্যি মনে মনে আমাকে গালি দিচ্ছিলে? তে সাথে সাথে নিজের মুখ চেপে ধরে না সূচক মাথা নাড়ায়। যাই হোক, এটা হিসাব তোলা রইলো, এটা আমি তোমার সাথে পরে বোঝাপড়া করে নেব। এখন কিচেনে যাও, কিচেনে গিয়ে আমার চ্যাম্পের জন্য কিছু একটা রান্না করো, দুপুরে লাঞ্চ রেডি করো। আর হ্যাঁ, আমার চ্যাম্প কিন্তু একদম ঝাল খেতে পারে না, কোনো খাবারে কোনো ঝালই যাতে না হয়। যদি কোনো খাবারে বেশি ঝাল হয়েছে, ডিরেক্ট আমার লয়ার যাবে তোমাদের বাসায়। এবার বুঝে নাও তুমি কি করবে। আচ্ছা, এই কথাটা তো আপনি ভালো করে বলতে পারেন, কথায় কথায় এই লয়ার থ্রেট কেন দেন বলেন তো? বেশি কথা না বলে কাজে লেগে পড়ো। জাংকুক থেকে কিচেনটা দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে মনে মনে জাংকুককে ইচ্ছে মতো গালাগাল করছে আর রান্না করছে।
অসভ্য লোক একটা, মুখে কোনো মিষ্টি কথাই নেই। জন্মের সময় মা মনে হয় মুখে মধু দিতে ভুলে গেছে, তার বদলে করলার রস তা না হলে মরিচের গুঁড়ো দিয়েছে, যে কারণে এরকম তেতো তেতো আর ঝাল ঝাল কথা বেরোয়। আমার অসহ্য লাগে। সুপারস্টারদেরকে দেখেছি কি সুন্দর নিজের ইমেজ মেনটেন করে সবার সাথে ভালো ব্যবহার করে, আর এই একজনকে দেখেছি যে কিনা সারাক্ষণ আমাকে ধমকের উপরে রাখে। আল্লাহ জানে একে কি দিয়ে তৈরি করা হয়েছে, আর এ কিভাবে বা সুপারস্টার হয়েছে। আমাকে গাল মন্দ করা হয়ে গেলে এবার রান্নায় মনোযোগ দাও। আর হ্যাঁ, কি বললে আমার মা আমার মুখে মধু দেয়নি, কি দিয়েছে করলার রস আর মরিচের গুঁড়ো। না না, আমার জন্মের সময় মধুই দিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি অন্যান্য সুপারস্টারদের মতো শখ করতে পছন্দ করি না, যে কারণে আমি মিডিয়া থেকে একটু দূরেই থাকি, তাই আমার ওই সো কল মেইনটেইন করা লাগে না। কি বলে যে হ্যাঁ, ইমেজ। আর কি বললে যে আমি কিভাবে সুপারস্টার হয়েছি? অবশ্যই আমার ট্যালেন্টের জন্য। তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এবার রান্নায় মনোযোগ দাও। তে জাংকুকের কথা শুনে ভয় পেয়ে পিছন ঘুরে তাকায় আর দেখে যে জাংকুক তার পিছনে দাঁড়িয়ে ছিল। তার মানে এতক্ষণ ধরে জাংকুক তার সব কথা শুনেছে আর সেগুলোরই উত্তর দিল। তারপর তে কিছু একটা ভেবে ব্রুকুচকে জাংকুককে আবার জিজ্ঞেস করলো, আপনি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু এখনো আমার মনে আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিন। কি প্রশ্ন? আপনার এত বড় মেনশন, আর আমার জানা মতে আপনি বোধহয় এখানে একাই থাকেন। যেহেতু আপনি একা থাকেন, আপনার অবশ্যই কাজ করার জন্য লোক তো থাকবেই। তো আপনার এখানে কোনো সার্ভেন্ট নেই কেন? আপনি কি কোনো সার্ভেন্ট রাখেন না? নিজের কাজ নিজেই করেন নাকি? তোমাকে কে বলেছে সার্ভেন্ট নেই? আছে তো, এই যে তুমি। আর হ্যাঁ, আমি কোনো কাজ করি না। আমার মেনশনে আমি কেন কাজ করব? আমার সার্ভেন্টই কাজ করে। কিন্তু তোমাকে যেহেতু হায়ার করেছি, তাই আমি আমার সব সার্ভেন্টদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছি, আর তাদের বদলে তুমি এখন কাজ করবে। কি আমাকে দিয়ে কাজ করাবেন বলে আপনি আপনার সার্ভেন্টদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন? এক্স্যাক্টলি মিস্তে। দেখছো, এ কত বড় একটা খাটাস লোক। আমাকে দিয়ে খাটাবে বলে তার সব সার্ভেন্টকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে, আর আমি একে ভাবছিলাম যে এই বোধহয় ভালো হবে। আমি কি করে ভুলে গেলাম যে একটা ডেভিল আস্ত একটা ডেভিল আমার জীবনটা তেজপাতা করে রেখে দিয়েছে। মিস্তে, আপনার ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসুন, আর আমাকে মনে মনে গালি দেওয়া শেষ হলে এবার রান্নায় ফোকাস করুন। স্যার, আপনি বুঝলেন কি করে? তার মানে তুমি আবারও? না না স্যার, না, আমি কিচ্ছু বলিনি। মনে মনে আমি সত্যি কিচ্ছু বলিনি। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকে তাকায়। তে তাড়াতাড়ি ভয়ে বলে, স্যার, আমার রান্না শেষ। আপনি আপনার চ্যাম্পিয়ন নিয়ে আসুন তাড়াতাড়ি, তা না হলে রান্না সব খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। প্লিজ প্লিজ স্যার, তাড়াতাড়ি যান। এখন আমি কোথাও যাচ্ছি না। চ্যাম দোতলার বাম পাশের রুমটাতে আছে, তুমি গিয়ে ওকে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আনছি। এ বলেতে একটা দৌড় মারে জাংকুকের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু যাওয়ার সময় একবার কিচেন সেলফের সাথে একবার সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেও সেখান থেকে ব্যালেন্স করে আবার উঠে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তা দেখে জাংকুক হাসছে। জাংকুকের হাসি যেন কোনো মতেই থামছে না। তে এইসব উল্টোপাল্টা কাজকর্ম আর পাগলামি দেখে। চ্যাম, কোথায় তুমি চ্যাম? এক্সকিউজ মি আন্টি, তুমি আমাকে চ্যাম ডাকছো কেন? আমাকে চ্যাম ডাকার পারমিশন শুধুমাত্র আমার চাচুর আছে। তোমাকে আমি সেই পারমিশন দিইনি, অতএব তুমি আমাকে ইউনমিন বলেই ডাকবে। ঠিক আছে ইউনমিন সোনা, এখন নিচে চলো। তোমার চাচু তোমার জন্য নিচে ওয়েট করছে। তোমরা দুজন একসাথে লাঞ্চ করবে তাই। না না, আমি এখন নিচে যাব না। আমি এখন পেইন্টিং করছি, অতএব আমাকে ডিস্টার্ব করো না। চাচুকে বলে দাও যে আমি এখন লাঞ্চ করব না, আমি এখন পেইন্টিং করব। এই পিচ্ছি কি বলে? এর চাচুকে যদি আমি এখন এই কথা বলতে যাই, এর চাচু বলবে আমি আমার লয়ারকে তোমার বাসায় পাঠাচ্ছি। আমি এখন বুঝতে পারছি উনি কেন আমাকে এই ইউনমিনকে ডাকতে পাঠিয়েছে। ইচ্ছে করে করেছে যাতে আমাকে শিক্ষা দেওয়া যায়। আমি ভালোই বুঝতে পারছি ওনার মতলব, কিন্তু আমি তো এত সহজে হার মানবো না। আমি ইউনমিনকে নিচে নিয়ে যাব। এই বলেইতে ইউনমিনের দিকে তাকায় যে কি না নিজের পেন্টিংয়ে ব্যস্ত হয়ে গেছে। তে ইউনমিনের একটু কাছে গিয়ে বলে, ইউনমিন
ইউনমিন সোনা, আন্টি তোমাকে হেল্প করি। দেখো, আমরা দুইজন যদি একসাথে মিলে পেন্টিং করি তাহলে তোমার পেন্টিংটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর তারপর তো তুমি আমার সাথে নিচে লাঞ্চ করতে যেতেই পারো, তাই না? তাই বলছি কি আমি তোমাকে হেল্প করব? ইয়েস ইয়েস আন্টি, গ্রেট আইডিয়া। তুমি আমাকে হেল্প করো, কিন্তু তোমাকে আমার রং ধরতে হবে না। তুমি জাস্ট চুপচাপ বসে থেকো, ঠিক আছে? আমি পেন্টিং করব, তারপরে তুমি দেখে বলো যে কেমন হয়েছে। এই বলেই ইউনমিন তেকে টেনে এনে একটি চেয়ারে বসিয়ে দেয় আর পেন্টিং করতে শুরু করে। অন্যদিকে জাংকুক অনেকক্ষণ যাবৎ নিচে ডাইনিং এরিয়াতে বসে আছে, কিন্তু তে আর ইউনমিনের আসার খবর নেই দেখে জাংকুক এবার উপরে আসে। উপরে এসে দরজা খুলে যা দেখে তা দেখে জাংকুক তো পুরাই শক। তার সাথে সাথে তার প্রচুর হাসিও পাচ্ছে। সে অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে বলে, এইসব কি হচ্ছে এখানে? চাচু চাচু দেখো, আমি পেন্টিং করেছি। পেন্টিংটা সুন্দর হয়েছে না? বলো না কেমন হয়েছে। এতক্ষণ ধরে জাংকুক তার মুখ টিপে হাসিটা কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু ইউনমিনের প্রশ্নে জাংকুক আর নিজের হাসিটা কন্ট্রোল করতে পারেনি। বিকট জোরে হেসে ওঠে। জাংকুকের হাসি দেখে তে প্রচুর রাগ হচ্ছে। অন্যদিকে ইউনমিন তো কনফিউজড হয়ে তাকিয়ে আছে। আসলে ইউনমিন তেকেই পেন বানিয়ে দিয়েছে, কারণ সে তের উপরেই পেন্টিং করেছে। তের মুখে চোখে নানা রকমের রং মাখিয়েছে, তের পুরো শরীরে রং দিয়ে একাকার করেছে। তার জন্য জাংকুক এরকম পাগলের মতো হাসছে আর তের রাগে গাটা জ্বলে যাচ্ছে। কিন্তু ইউনমিন কেমন যেন মনমরা হয়ে যায় জাংকুকের হাসি দেখে। ইউনমিনের চোখ চলে ছলছল করে ওঠে। সরি জ্যাম, আমি আমার হাসিটা কন্ট্রোল করতে পারলাম না। তুমি এটা কি করেছো? তেকে পেন্টিং বানিয়ে দিয়েছো, তবে তোমার আর্টের জবাব আছে। জলজান্ত মানুষকে পেন্টিং বানিয়ে দিয়েছো। জাংকুকের এমন কথায় ইউনমিনের মনটা আরো খারাপ হয়ে যায়। ওর সম্পূর্ণ মুখ কালো হয়ে যায়। ও এখনই কেঁদে দেবে। সেটা বুঝতে পেরে তে সাথে সাথে চেয়ার থেকে উঠে সেই ইউনমিনকে নিচের দিকে ঘুরিয়ে বলে, ইউনমিন সোনা, তোমার চাচুর কথা একদম কানে নেবে না। তুমি খুব সুন্দর পেন্টিং করো, আর আমাকেও খুব সুন্দর করে তুমি পেন্টিং করেছো। তোমার চাচুর কথা তুমি একদম কানে নেবে না, ঠিক আছে? আর তোর কথা শুনে তুমি মন খারাপও করবে না। এবার জাংকুক নিজেও লক্ষ্য করে যে ইউনমিনের মুখটা কালো হয়ে গেছে। ও এক্ষুনি কেঁদে ফেলবে। তাই জাংকুক আর কোনো কথা বাড়ায় না। জাংকুক বুঝতে পারে যে ও নিজের অজান্তেই ইউনমিনকে হার্ট করে ফেলেছে। আরে ইউনমিন সোনা, তুমি মন খারাপ করছো কেন? তোমার চাচু তো একটা গাধা, ওর মাথায় কিছু নেই, তুমি জানো? আর হ্যাঁ, আমি বলছি তো, তোমার পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে। আমি নিজেই আয়নাতে দেখেছি। তো তুমি মন খারাপ করছো কেন? এখন চলো আমরা সবাই মিলে লাঞ্চ করব। আমি তোমার জন্য অনেক মজার মজার খাবার বানিয়েছি। তুমি কি খাবে না? তোমার এই তেতে আন্টির কথা তুমি শুনবে না? তের কথায় ইউনমিন এবার হেসে দেয় আর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, ঠিক বলেছো তেতে আন্টি, চাচু একটা গাধা, পচা চাচু। আমরা এখনই লাঞ্চ করতে যাব, কিন্তু তার আগে তুমি ফ্রেশ হয়ে আসো। এভাবে কি আর লাঞ্চ করা যায়? আমার তো ফ্রেশ হতে হবে, কিন্তু তার আগে এদিকে এসো, তোমার হাত মুখ ধুয়ে দিই। তুমিও তো রং দিয়ে হাত মুখ ভরিয়ে রেখেছো। তোমার হাত মুখ পরিষ্কার করে তোমার চাচুর সাথে তোমাকে নিচে পাঠিয়ে দিই, তারপরে আমি ফ্রেশ হয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। তারপর তে ইউনমিনকে নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং ইউনমিনকে ফ্রেশ করিয়ে নিয়ে আসে। তারপর জাংকুককে ইউনমিনকে দিয়ে ওকে ডাইনিং এরিয়াতে অপেক্ষা করতে বলে। জাংকুকও তের কথা মতো ইউনমিনকে নিয়ে নিচে চলে যায়। তে এবার কি করবে তে ভেবে কুল পাচ্ছে না, কারণ তের সম্পূর্ণ শরীরে রং দিয়ে মাখামাখি। এখন তের শাওয়ার নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই তে শাওয়ারের জন্য নিজের জামা কাপড় খুঁজতে নিজের ব্যাগটা খোলে। তে সবসময় নিজের সাথে একটা এক্সট্রা ড্রেস রাখে, কারণ কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক নেই। তাই তে তার জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে শুরু করে। তখন তে নোটিস করে যে আয়না দিয়ে জাংকুককে দেখা যাচ্ছে। জাংকুক তের পিছনে দাঁড়িয়ে আছে আর জাংকুককে দেখে মনে হচ্ছে জাংকুক যেন সেখানেই পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে। জাংকুক হাঁ করে তেকে দেখছে। তে কিছুই বুঝতে পারছে না। আসলে জাংকুক ইউনমিনকে রেখে তেকেই ডাকতে এসেছিল
যে এতক্ষণ কেন সময় লাগছে, কিন্তু ভেতরে এসে তেকে এরকম ভিজা চুলে দেখে জাংকুক সেখানে ফ্রিজ হয়ে যায় আর হাঁ করে তেকে দেখতে শুরু করে। তে জাংকুকের দিকে ঘুরে তাকায় আর বলে, কি হয়েছে মিস্টার সুপারস্টার, এভাবে কি দেখছেন? কিছু না। তুমি শাওয়ার নিয়েছো এখন, কিন্তু তুমি ড্রেস পেলে কোথায়? আমার ব্যাগে সবসময় এক্সট্রা একটা ড্রেস থাকে, কারণ বিপদের তো কোনো হাত পা নেই, কখন কি হয়ে যায়, তাই আমি সেফটির জন্য রাখি। ও আচ্ছা, এখন তাড়াতাড়ি নিচে এসো, ইয়ামিন তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে ডাকতে এখন আমার এখানে আসা। এই বলেই জাংকুক সেখান থেকে নিচে চলে আসে। তে তার চুল সেট করে নিচে আসে। নিচে এসে দেখে যে জাংকুক আর ইয়নমিন ডাইনিং টেবিলে বসে আছে। তে আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে গিয়ে ওদেরকে খাবার সার্ভ করে, কিন্তু জাংকুক খাচ্ছিল না, বারবার করে আর চোখে তেকে দেখছিল, কারণ তেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। একটা ব্লু কালারের টপস আর হোয়াইট কালারের জিন্স পরেছিল তে, তার উপর চুলগুলো পনিটেল করা, যে কারণে তেকে আরো বেশি সুন্দর লাগছিল। জাংকুক বারবার করে তেকে দেখছিল, সেটা ইয়নমিন লক্ষ্য করে আর ফিক করে হেসে দিয়ে বলে, চাচু তুমি বারবার তেতে আন্টিকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? কই আমি ওকে দেখছি না তো, আমি তো দেখছিলাম ওর ঠিকমতো কাজ করছে কিনা, আর কিছু না। এ বলেই জাংকুক খেতে শুরু করে, কিন্তু ইয়নমিন খাচ্ছিল না। ও একবার খাবারের প্লেটের দিকে একবার তের দিকে তাকাচ্ছিল, সেটা জাংকুক লক্ষ্য করে। তাই জাংকুক ইয়নমিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে জ্যাম, তুমি খাচ্ছ না কেন আর বারবার তের দিকে তাকাচ্ছ কেন? চাচু তেতে আন্টি আমাদের সাথে খাচ্ছে না কেন? তখন তে উত্তর দেয়, ইয়নমিন শোনা, তোমরা আগে খেয়ে নাও, তারপরে আন্টি খাবো, কারণ আমি যদি খেতে বসে পড়ি তাহলে তোমাদেরকে খাবার সার্ভ করবে কে? কিন্তু আন্টি আমি তো তোমার হাতে খেতে চাই। ইয়নমিনের এমন আবদারে তে কি বলবে বুঝতে পারছে না। তখন জাংকুক বলে, তোমার আমাদের খাবার সার্ভ করতে হবে না, তুমিও আমাদের সাথে বসে পড়ো, ইয়নমিনকে খাইয়ে দাও আর নিজেও খেয়ে নাও। ইয়নমিনের অনুরোধ আর জাংকুকের কথায় তে আর না করতে পারলো না। তে বসে পড়ে আর ইয়নমিনকে খাওয়াতে শুরু করে। অন্যদিকে জাংকুকও খাচ্ছে আর বারবার তেকে দেখছে। আসলে জাংকুক বিশ্বাসই করতে পারছে না যে তে এত ভালো রান্না করে। ওই সময় তো কিচেনে জাংকুক গিয়েছিল যে তে কি করছে দেখার জন্য, যে তে আসলে রান্না করতে পারে কিনা, নাকি ও সবকিছু এলোমেলো করছে। এসব দেখতে গিয়ে জাংকুক তখন তের ওসব গালমন্দগুলো শুনে ফেলে আর ওর এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। এ কয়েকদিন জাংকুক যে পরিমাণের না তেকে জ্বালিয়েছে তার থেকে বেশি তে জাংকুককে জ্বালিয়েছে। একে তো তে দুষ্টু শিরোমণি, কিন্তু 3 বছরের ঘটনার পর তে চুপচাপ হয়ে গেছিল। কেন জানি হঠাৎ করে জাংকুকের সাথে থাকতে থাকতে তে আবার আগের মতো হতে শুরু করেছে, এমনকি সে দুষ্টামিগুলো বাড়িয়ে দিয়েছে। তার সাথে সঙ্গী হিসাবে আছে আমাদের ইয়নমিন। ওরা দুটো মিলে কিছু না কিছু কাণ্ড প্রতিদিন ঘটাবে জাংকুকের সাথে। এই তো এখন ইয়নমিন আর তে জাংকুকের কাছে বকা খাচ্ছে। জাংকুক ওদের দুজনকে বকছে আর তে আর ইয়নমিন ওর সামনে দাঁড়িয়ে আছে। তে হ্যাঁ সূচক মাথা নাড়ালে ইয়নমিনও হ্যাঁ বলছে, তে না সূচক মাথা নাড়ালে ইয়নমিনও না বলছে। তা দেখে জাংকুক নিজের কপালে নিজে চাপড়াতে শুরু করে। এ কয়েকদিনে তে জাংকুককে নানাভাবে উত্ত্যক্ত করেছে। তার মধ্যে এই তো কিছুদিন আগে জাংকুক তেকে কফি বানাতে বলেছে। যেহেতু জাংকুক ব্ল্যাক কফি খায় তাই তাকে সুগার ছাড়া ব্ল্যাক কফি দিতে বলেছে। তেও সুন্দর মতো ব্ল্যাক কফি বানিয়েছে, কিন্তু শেষে কিনা সে সেই ব্ল্যাক কফির মধ্যে কলমের কালি অ্যাড করে দেয়, যে কারণে জাংকুকের দাঁত সম্পূর্ণ কলমের কালিতে কালো হয়ে যায়। এই কারণে জাংকুক 3 দিন যাবৎ মুখে মাস্ক পরে ঘুরে বেরিয়েছে। আর যে কেউ তাকে জিজ্ঞেস করলে বলেছে তার ঠান্ডা লেগেছে তাই সে মাস্ক পরে আছে। এটা তো ছিল ওর দুষ্টুমির প্রথম ধাপ। এবার তো ওর সাথে সাথে ও ইয়নমিনকেও এর মধ্যে অ্যাড করে নিয়েছে।
ইউনমিনকে তে বলে দিয়েছে যে প্রতিদিন সকালে জাংকুকের মুখে পেন্টিং করতে, আর ইউনমিনও তের কথা মতো প্রতিদিন জাংকুক ঘুম থেকে ওঠার আগে ওর মুখে বিভিন্ন রকমের ড্রয়িং করে রাখে, যার ফলে জাংকুক প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার নিজের মুখ দেখে নিজে হতভম্ব হয়ে যায় আর ভয়ও পায়। এভাবে দিন কাটতে থাকে। এই তো 2 দিন আগের ঘটনাতে জাংকুকের পছন্দের জুতোর মধ্যে জুস ঢেলে দিয়েছে, আর জাংকুককে উত্ত্যক্ত করার জন্য ইউনমিনকে নিয়ে বাইরে চলে গেছে। এভাবেই চলছে। আর এখন ওরা বকা খাচ্ছে কিসের জন্য জানো? গতকালকে ইউনমিন আর তে তাদের বাগানে খেলা করছিল, ঠিক সেই সময় তাদের প্রতিবেশী একটা কুকুরের বাচ্চাকে নিয়ে গার্ডেনে বের হয়। তা দেখে ইউনমিনের খুব ওই কুকুরের বাচ্চাটার সাথে খেলতে ইচ্ছা করে, তাই সে তেকে বলে। তে তার জাংকুকের প্রতিবেশীকে কথাটা জানালে তারা একদম নাকচ করে দেয়, বলে যে ইউনমিন ওদের কুকুরের বাচ্চাটাকে হয়তো আঘাত করবে, তাই ইউনমিনকে কুকুরের বাচ্চাটা দেয় না, যে কারণে ইউনমিন অনেক কান্না করে। আর ইউনমিনের কান্নাতে একদমই সহ্য করতে পারেনি, যে কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে সকালেই তে কুকুরটাকে চুরি করে নিয়ে আসে এবং কুকুরের লেজে আতশবাজি বেঁধে দেয়। তারপর তাদের গার্ডেনে ছেড়ে সেই বাজিগুলোতে আগুন ধরিয়ে দেয়। কুকুরটা পুরো বাড়িতে ছুটোছুটি করছে আর মহিলাটা কুকুরের পিছনে। এই ঘটনাটা তে আর ইউনমিন ছাদ থেকে দাঁড়িয়ে দেখছে আর হাসাহাসি করছে, কিন্তু মহিলা এক পর্যায়ে তে আর ইউনমিনকে দেখে ফেলে আর দেখে বুঝতে পারে যে এটা ওদেরই কাজ। তাই মহিলাটি আর এক মুহূর্ত দেরি না করে তার কুকুরের বাচ্চাটাকে নিয়ে জাংকুকের কাছে এসে ওদের নামে নালিশ করে যায়, আর যে কারণে জাংকুক এখন ওদের দুজনকে ওর সামনে দাঁড় করিয়ে ইচ্ছে মতো বকছে। এখন বলো, এই আইডিয়াটা কার ছিল কুকুরের লেজে বাজি বাঁধা? জাংকুকের এতক্ষণ বকাবকির পর তে আস্তে আস্তে হাত উঁচু করে। তা দেখে জাংকুক রাগী দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলে, ইউনমিন তো বাচ্চা, কিন্তু তুমিও কি বাচ্চাতে? তুমি ইউনমিনকে ঠিক কি শিক্ষাটা দিচ্ছ বলবে আমাকে? এসবের মানে কি? আমি যা করেছি বেশ করেছি। ওই মহিলার সাহস কি করে হয় ইউনমিনকে কাঁদানোর? কালকে ইউনমিন ওর কুকুরটার সাথে শুধু খেলতেই তো চেয়েছিল, কিন্তু ওই মহিলা মুখের উপর সাফ সাফ না করে দিয়েছে, তার উপরে জানা তাই বলে বকাবকি করেছে, যার কারণে ইউনমিন কেঁদেছে। আর তাই আমি ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। ওর কুকুর নিয়ে ওর এত বড়াই না, এজন্য ওর বড়াইটাকে ভাঙতে চেয়েছিলাম, এই আর কি, আর কিছু না। তোমাদের নিয়ে আমি আর পারবো না। আচ্ছা, তোমরা যেহেতু আমার কথা শুনবেই না, তাহলে আজকে তোমাদের পানিশমেন্ট, তোমরা দুজন রুম থেকে বেরোতে পারবে না। তোমরা দুজন এখন থেকে ইউনমিনের রুমে থাকবে, আর আজকে সারা রাত এখানে থাকবে, এই আমি বলে রাখলাম। কিন্তু স্যার, আপনি আমাকে আটকে রাখলে আমি বাড়ি যাব কি করে? আমার বাবা মাকে আমি কি বলবো তাহলে? সেটা আমার জানার বিষয় না, সেটা আমার মাথা ব্যথাও না। তোমারটা তুমি নিজে বুঝে নাও, তুমি তোমার বাবা মাকে কি বলবে। তোমাদের পানিশমেন্ট আমি দিয়েছি, আর এই পানিশমেন্ট আমি 1 ইঞ্চিও ক্ষমা করব না। তোমাদের পানিশমেন্ট পেতেই হবে। এই বলেই জাংকুক ইউনমিনকে কোলে তুলে নেয় আর তের হাত ধরে টানতে টানতে দুজনকে নিয়ে ইউনমিনের ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা মেরে দেয়। এখন তে কি করবে বুঝতে পারে না। তে ইউনমিনকে টিভি ছেড়ে টিভি দেখতে বলে তার ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। আচ্ছা, এখন আমি কি করব? বাবা মাকে ফোন করে বলবো যে আজকে আমি আসতে পারবো না, কিন্তু ওনাকে কথা বললে ওনারা বলবে যে আমি কোথায় থাকবো। জাংকুক স্যারের ব্যাপারটা তো বলাই যাবে না। এখন আমাকে ন্যান্সি হেল্প করতে পারবে, আগে আমি ন্যান্সির সাথে কথা বলি। এই বলেই তে আর এক মুহূর্ত দেরি না করে ন্যান্সিকে ফোন করে। হ্যালো ন্যান্সি। আরে তে, হঠাৎ করে এই সময় ফোন করলি, কিছু কি হয়েছে? হ্যাঁ দোস্ত, আমার তোর হেল্প লাগবে। এই বলেই তে ন্যান্সিকে সবটা খুলে বলে। আসলে ন্যান্সি জাংকুকের সম্পর্কে সবটাই জানে। ওই দিন ক্যাফেতে যাওয়ার পর ন্যান্সিকে তে সবটাই বলেছে যে জাংকুকের সাথে তার সাথে কি কি হয়েছে, তাই ন্যান্সি সবটা জানে। সবটা শুনে ন্যান্সি বলে, সমস্যা নেই দোস্ত, তুই আঙ্কেল আন্টিকে ফোন করে বলে দে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। থ্যাঙ্কস ইয়ার। তারপর তে ন্যান্সির ফোনটা কেটে তার বাবা মাকে ফোন করে এবং তাদেরকে জানায় যে সে আজকে ন্যান্সির বাসায় থাকবে, সে বাসায় ফিরবে না। এবং তার বাবা মাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়, কারণ তে প্রায় সময় ন্যান্সির বাসায় রাত কাটাতো, তাই তারা অতটা গুরুত্ব দেয় না বিষয়টাকে।
অন্যদিকে ইয়নমিন টিভি দেখতে দেখতে বোর হচ্ছিল। কিছুক্ষণ পর তে সেখানে আসে আর ইয়নমিনকে বলে, এই ইউনমিন, চলো শোনা, আমরা আজকে অনেক মজা করব। তোমার চাচু আমাদেরকে এখানে আটকে রেখেছে পানিশমেন্ট দেওয়ার জন্য, কিন্তু আমরা তো সেটা পানিশমেন্ট না নিয়ে আমরা এনজয় করব, কি বলো? ঠিক বলেছো আন্টি, আমরা আজকে এনজয় করব। আর চাচু মনে করবে সে আমাদের পানিশমেন্ট করেছে, কিন্তু আমরা তো পানিশড হইনি। এই বলে দুজনে খাটের উপরে উঠে লাফাতে শুরু করে। ওরা অনেকক্ষণ যাবৎ খেলা করে, দুষ্টুমি করে, শেষে গান বাজিয়ে অনেক নাচানাচি করে। এক পর্যায়ে দুজনে ক্লান্ত হয়ে বিছানায় একজনের উপরে আরেকজন শুয়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে জাংকুক এতক্ষণ ধরে নিচেই বসেছিল, কিন্তু ওদের কোনো সাড়া শব্দ না পেয়ে জাংকুক উপরে এসে দেখে যে ওরা দুজন ঘুমিয়ে আছে। তা দেখে জাংকুক নিজের কপাল নিজেই চাপড়ায়। ও কি নাকি ভাবছিল। এসব ভেবে জাংকুক একটু হেসে আবার দরজা লাগিয়ে নিচে এসে বসে বসে টিভিতে নিউজ দেখছিল। ঠিক সেই সময় দরজার কলিং বেল বেজে ওঠে। তাই জাংকুক গিয়ে দরজা খুলে দেখে যে জিমিন আর সুগা এসেছে। কি ব্রো, কি করছিস? তেমন কিছু না, বসে বসে টিভিতে নিউজ দেখছিলাম। তা তোমাদের বিজনেস নামক হানিমুন কি কমপ্লিট হলো, নাকি আরো 2 দিন সময় লাগবে? না ভাই, আর লাগবে না। যথেষ্ট সময় আমরা স্পেন্ড করেছি, আর সময় স্পেন্ড করতে হবে না। তা তুই ঠিক কি করছিস বলতো? আর ইয়নমিন কোথায়? কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তোমরা 2 ভাই সামনে থেকে সরবে? তোমরা দুইজনের যদি এত কথা বলার শখ থাকে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, কিন্তু আমাকে ভিতরে যেতে দাও। আমি আমার ছেলেকে খুব মিস করেছি, তাই আমি আমার ছেলের কাছে যাব। জিমিনের কথায় জাংকুক এবার দরজা থেকে সরে দাঁড়ায়। তারপর সুগা আর জিমিন ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পর সুগা জিমিন গিয়ে সোফায় বসে আর জাংকুকও গিয়ে ওদের পাশে বসে পড়ে। কি হলো জাংকুক, বললে না যে আমার ছেলে কোথায়? কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? সাড়া শব্দ পাবে কি করে, মহারাজ তো উপরে। ও উপরে কি করছে? গিয়ে দেখো। এই বলেই জাংকুক নিজের ফোন বের করে ফোন স্ক্রল করতে শুরু করে। এবার সুগার জিমিন সোফা থেকে উঠে দাঁড়ায় এবং ইয়নমিনের রুমে যায়। ইয়নমিনের রুমে গিয়ে ওরা তো বেশ অবাক যে ইয়নমিন একটা মেয়ের উপরে শুয়ে আছে। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, কিন্তু ওদের কারো বোধগম্য হচ্ছে না যে এই মেয়েটা আসলে কে। তাই ওরা ইয়নমিনকে না ডেকে সেখান থেকে আস্তে নিচে চলে আসে আর জাংকুকের কাছে চলে যায়। জাংকুক, জাংকুক, উপরে ওই মেয়েটাকে, আর ও এখানে কি করছে? এবার জাংকুক সুগার কথায় নিজের ফোন স্ক্রল করা বাদ দিয়ে সুগার দিকে তাকিয়ে ভাবনাহীনভাবে বলে, ও ওতেই, সে নয় তো বুঝলাম, কিন্তু ও এখানে কি করছে? কি আর করবে, কাজ করতে এসেছে। আসলে ও আমার সার্ভেন্ট, ওকে আমি 3 মাসের জন্য হায়ার করেছি। কি সার্ভেন্ট? ওকে দেখে কোনো দিক থেকে সার্ভেন্ট মনে হচ্ছে না, ব্যাপারটা কি? ঠিকই ধরেছো, ও সার্ভেন্ট না, বাট ও এখন 3 মাসের জন্য আমার সার্ভেন্ট। আসলে ওকে আমি সার্ভেন্ট হতে বাধ্য করেছি। মানে? তারপর জাংকুক সুগার জিমিনকে সবটা খুলে বলে যে তের সাথে তার কিভাবে দেখা হয়েছে, কি হয়েছে, কি কারণে তে এখন তার সার্ভেন্ট, আর এই কয়দিনে তে ঠিক কি কি করেছে আর তের সাথে ইয়নমিনও ঠিক কি কি করেছে সম্পূর্ণটা সুগার জিমিনকে খুলে বলে। সুগার জিমিন সবটা শুনে তো হাঁ হয়ে আছে, কারণ তারা এই প্রথম জাংকুককে এত শান্তভাবে কোনো কিছু হ্যান্ডেল করতে দেখছে। কারণ জাংকুক অতি অল্পতেই রেগে যায়। সেখানে কি না এই মেয়েটা এত কিছু করার পরেও জাংকুক মেয়েটাকে কিছুই বলছে না, চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে। তা কেন সেটাই সুগার বোধগম্য হচ্ছে না। জিমিন সবটাই বুঝতে পেরেছে আর একটু মৃদু হেসে সুগাকে গুঁতো মেরে বলে, বুঝেছো সুগা, তোমার ভাই বলেছিল না যে সেও কাউকে খুঁজে নেবে রোম্যান্স করার জন্য? আমার মনে হয় তোমার ভাই সেই মানুষটাকে খুঁজে পেয়ে গেছে। জিমিনের কথায় সুগা এবার বুঝতে পারে যে জাংকুক কেন এই মেয়েটাকে এত টলারেট করছে। তাই সুগা একটু মুচকি হাসে। তখন জাংকুক বলে, ভাবি কি যে বলো না, ওকে যদি আমি আমার বউ বানাই তাহলে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে। না না বাবু, ওকে আমি রোম্যান্সের পার্টনার হিসেবে আমার পাশে রাখতে পারবো না।
হয়েছে ভাই, এসব আমাদের আর বোঝাতে হবে না। এসব কাজ আমরাও একসময় করে এসেছি, অতএব এইসব শাক দিয়ে মাছ ঢাকা আমাদেরকে শেখাতে হবে না। তুই কি ভুলে যাস যে আমার আর তোর ভাবির ম্যারেজটা যে লাভ ম্যারেজ? যাই হোক, অল দ্য বেস্ট ব্রো। যাই হোক, ওরা যেহেতু ঘুমিয়ে গেছে তাহলে আর ওদের ডেকে লাভ নেই। আমরা তাহলে আজকে আর বাড়ি যাচ্ছি না, তোমার এখানেই থাকছি। তোমার কোনো সমস্যা নেই তো? আমার আবার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই, তোমাদের যতদিন মন চায় তোমরা এখানে থাকতে পারো। এভাবে গল্প আর বিভিন্ন কথার মাধ্যমে ওদের সময়টা পেরিয়ে যায়। রাতে ডিনার শেষ করে যে যার রুমে ঘুমোতে চলে যায়। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় এবং ইয়নমিনকেও ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে নিচে নেমে আসে। তা দেখে জিমিন আর সুগা তো বেশ অবাক, কারণ ইয়নমিন খুব সহজে ঘুম থেকে উঠতে চায় না। ইয়নমিনকে ঘুম থেকে তোলা মানে ওর সাথে এক প্রকার যুদ্ধ করা, কিন্তু তের সাথে এত সহজেই নিচে আসাতে জিমিন বেশ অবাক হয়। গুড মর্নিং তে। গুড মর্নিং ইয়নমিন। আব্বু, আম্মু, তোমরা চলে এসেছো? ইয়নমিন একদৌড়ে তার বাবা মার কাছে চলে যায়। সুগা ইয়নমিনকে কোলে তুলে নেয়। তখন ইয়নমিন সুগার পাশাপাশি জিমিনকে একসাথে জাপটে জড়িয়ে ধরে। তা দেখে জাঙ্কুক হাসছে। অন্যদিকে তে তো বেশ অবাক, কারণ জিমিন আর সুগা কখন এসেছে তে কিছুই জানে না। আর ওরও তার চেয়ে বেশি অবাক হয়েছে এটা দেখে যে বাড়ির সব সার্ভেন্টই উপস্থিত। তার মানে এতদিন ধরে জাঙ্কুক তেকে জ্বালানোর জন্য এসব করছিল। এবার তের প্রচুর রাগ হয়। তে রাগে দাঁত কিরমির করতে করতে ওদের কাছে যায়, কিন্তু জিমিন আর সুগার সামনে আসতে না আসতেই তের মুখে হাসি ফুটে ওঠে আর ওরা একে অপরের সাথে কুশল বিনিময় করে নেয়। থ্যাংক ইউ তে, এ কয়দিন আমার এই দুষ্টুটাকে সামলানোর জন্য। ইটস ওকে জিমিন ভাবি, আসলে ওর সাথে সময় কাটিয়ে আমারও খুব ভালো লেগেছে। আমি প্রায় সময় ওর সাথে দেখা করতে চাই, ওর সাথে খেলতে চাই। আপনারা কিছু মনে করবেন না তো? না না তে, তোমার যখন মন চায় তুমি ইয়নমিনের সাথে দেখা করতে পারো, আমাদের কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, তোমার যখনই সময় হবে তুমি জাঙ্কুকে বলে দিও, জাঙ্কুক তোমাকে জিয়ন মেনশনে পৌঁছে দিবে। তারপর তুমি যত মন চাই ইয়নমিনের সাথে সময় কাটিও, এতে আমাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা তো নিজে নিজেই সবকিছু ডিসাইড করে নিলে। যাই হোক, তবে আমি আগেভাগে একটা কথা বলে দিই, এই দুষ্টু দুটোকে একসাথে করার পর যা যা করবে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। আর হ্যাঁ, আমার পৌঁছে দেওয়ার কাজ আমি পৌঁছে দেব, কিন্তু পৌঁছে দেওয়ার পরে যা যা হবে তার সম্পূর্ণ দায়ভার তোমাদের। বুঝতে পেরেছো? আমরা মোটেও দুষ্টু না। ইয়েস ইয়েস, আমরা দুষ্টু না। চাচু তুমি পচা, তুমি খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি তো খারাপ। একটা কথা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর এই দুইটা যখন একসাথে হয়ে কোথাও থাকবে সেই জায়গার শান্তি অশান্তিতে পরিণত হবে, বলে দিলাম। জাঙ্কুক, সকাল সকাল কি শুরু করেছিস? তুইও তো ওদের মতো বাচ্চা হয়ে গেছিস, দুটোর পেছনে সে কখন থেকে লেগে আছিস। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও আর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও। জাঙ্কুক, তোমার না কোথায় যাওয়ার আছে? আর সুগা, তুমিও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, আমাদেরও বের হতে হবে। ভুলে যেও না, তা না হলে তুমি লেট করবে, সাথে সাথে আমাকেও লেট করাবে। যহুকুম মহারানী। তারপর ওরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্ট শেষে সুগা, জিমিন আর ইয়নমিন তাদের গন্তব্যের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে জাঙ্কুক এসে তার সোফায় বসে বসে ফোন স্ক্রল করতে শুরু করে। তে কি করবে বুঝতে পারছে না। ইয়নমিন চলে যাওয়াতে তের আর কোনো কাজ চোখে পড়ছে না, তাই তে জাঙ্কুকের কাছে এসে বলে, এই যে মিস্টার সুপারস্টার, আমার যেহেতু কোনো কাজ নেই তাহলে আমি বাড়ি ফিরে যাই, কারণ কালকে তো আমি রাতে বাসায় ফিরিনি। এখন যদি বাসায় না ফিরি তাহলে আমার কপালে শনি আছে। কে বলেছে তোমার কোনো কাজ নেই? তুমি এখন আমার সাথে স্টুডিওতে যাবে। আমার এখানে একটা শুটিং আছে। আমার যতক্ষণ না শুটিং শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আজকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বুঝতে পেরেছো? কি? আগে ছিলাম সার্ভেন্ট, এখন হলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার সমস্যাটা কি? আপনি ঠিক চাচ্ছেনটা কি আমার কাছ থেকে, বলুন তো? কিছুই তো চাইলাম না, শুধু আমাকে কম্পেনসেশন করতে বলেছি। আমার যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটার জন্য তুমি যা যা করতে পারার কথা তাই তো করতে বলেছি। এত ওভাররিঅ্যাক্ট করার কি আছে বুঝলাম না। আমি ওভাররিঅ্যাক্ট করছি? তা নয় তো কি। এখন বেশি কথা না বলে গিয়ে
পার্কিং লটে গাড়ির কাছে দাঁড়াও, আমি গাড়ির চাবিটা নিয়ে এক্ষুনি আসছি, আমরা এক্ষুনি বেরোবো। তারপর জাংকুক সেখান থেকে নিজের রুমের দিকে চলে যায় গাড়ি চাবি আনতে। অন্যদিকে তে তো মনে মনে জাংকুককে হাজারটা গালাগাল দিতে দিতে গাড়ির কাছে চলে যায়। তারপর জাংকুক যখন গাড়ির চাবি নিয়ে আসে, দুজনে একসাথে গাড়িতে বসে পড়ে আর স্টুডিওর জন্য বেরিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ তে একটা রুমে বসে আছে। তে যে রুমে বসে আছে সেটা হচ্ছে ড্রেসিং রুম। এখানে সব অ্যাক্ট্রেসরা ড্রেস আপের জন্য এবং মেকআপের জন্য আসে, কিন্তু জাংকুক এখন দুইটার একটাও করছে না। সে ডিরেক্টরের সাথে কয়েকটা সিন নিয়ে কথা বলছে। অন্যদিকে জাংকুকের সাথে যে অ্যাক্ট্রেস কাজ করবে সে এখন মেকআপ নিচ্ছে, আর তে বসে বসে তারই মেকআপ পর্যবেক্ষণ করছে। কিন্তু তার একটা জিনিস খুবই বিরক্ত লাগে যে তার মেকআপ আর্টিস্ট তাকে ঠিকভাবে মেকআপটা করতে পারছে না, তার ফেসের সাথে তার মেকআপটা ঠিকভাবে যাচ্ছে না। তাইতে আর নিজের মুখ বন্ধ করে রাখতে পারেনি, সে আগ্রহ সহকারে বলেই ফেলে, এক্সকিউজ মি, আপনি ওনাকে ঠিকভাবে মেকআপটা করতে পারছেন না, কারণ উনি এমনিতেই সুন্দর, ওনাকে লাইট কালারের শ্যাডোতে মোটেও ভালো লাগবে না, তাই এর থেকে একটু ডিপ কালারের শ্যাডোটা ইউজ করলে ওনাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই মেয়ে, তুমি কে? আর তুমি আমার কাজের দিকে আঙুল তুলছো কিভাবে? তুমি জানো আমি কে? গত 3 বছর ধরে আমি এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, মেকআপ আর্টিস্ট হিসাবে আমার প্রচুর নাম ডাক, আর তুমি আমার কাজের উপরে আঙুল তুলছো? তোমার সাহস তো কম না। সরি ম্যাম, কিন্তু আমি আপনার কাজের উপরে আঙুল তুলছি না, আমার যা মনে হয়েছে আমি তাই বলছি। এই কালারটা ওনাকে স্যুট করবে না, তাই আমি বলেছি। এখন যদি আপনি আমার কথা না শুনে আপনি আপনার মতো মেকআপ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কোথা থেকে এইসব অদ্ভুত মানুষগুলো উঠে আসে, মেকআপ সম্পর্কে কোনো ধারণা রাখে না, আর বড় বড় বাতেলা ছাড়তে আসে, এসে মানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মাথায় উঠতে চায়, বুঝতে পারি সবকিছু। তের সে মেকআপ আর্টিস্টের কথায় অনেক খারাপ লাগে, কিন্তু তে কিছুই বলে না, চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। দূর থেকে জাংকুক জিনিসটা লক্ষ্য করে, কিন্তু জাংকুকও কিছুই বলে না। কিছুক্ষণ পর যখন মেকআপ কমপ্লিট হয় তখন সেই অ্যাক্ট্রেস চেঁচিয়ে বলে, হোয়াট দ্য হেল, তুমি আমার এটা কি অবস্থা করেছো? তুমি কেমন মেকআপ করেছো আমার, যেটা আমার না লুকের সাথে ম্যাচ করে না আমার ক্যারেক্টারের সাথে। তুমি এই স্কিল নিয়ে নিজেকে ফেমাস মেকআপ আর্টিস্ট বলে দাবি করছো? আমার তো সন্দেহ আছে তোমার মধ্যে আদৌ কোনো স্কিল আছে কিনা। মেন অ্যাক্ট্রেসের চিল্লাচিল্লিতে সবাই সেখানে উপস্থিত হয় ঘটনাটাকে দেখার জন্য। জাংকুক দূর থেকে এতক্ষণ সবটাই পর্যবেক্ষণ করছিল। জাংকুক ভালোই বুঝতে পারছে যে অ্যাক্ট্রেস কি বোঝাতে চাইছে তার কথার মাধ্যমে। কি হয়েছে ওয়েন, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আরে জাংকুক, দেখো না এই মেকআপ আর্টিস্ট আমার বুকের কি অবস্থা করেছে, আমি এই অবস্থায় কিভাবে শুটিং করব বলো তো? এখন যদি আমি আবার নতুন করে মেকআপ নিতে যাই তাহলে কমসে কম আরো ঘন্টাখানেক সময় লাগবে। আমাদের কি এত সময় আছে যে আমরা এত সময় অপচয় করব? অদ্ভুত ব্যাপার, এদেরকে কোথা থেকে ধরে নিয়ে আসে আমি বুঝতে পারি না, নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে। দেখো এখন আমার কি অবস্থা করেছে। আসলে ওয়াইন ইচ্ছে করে ওই মেকআপ আর্টিস্টটাকে এতগুলো কথা শোনাচ্ছিল, কারণ একটু আগে যখন মেকআপ আর্টিস্টটা তেকে ওভাবে অপমান করছিল ওয়াইনের ভীষণ রাগ হয়, যে কারণে ওয়াইন একটা সুযোগ খুঁজছিল মেকআপ আর্টিস্টটাকে কয়েকটা কথা শোনানোর জন্য, আর মেকআপ আর্টিস্টটা নিজেই সেই সুযোগটা করে দিয়েছে। তের কথা অবাধ্য হয়ে নিজের মন মতো মেকআপ করে এখন সে ফল সে ভোগ করছে। ওয়াইন সেই সুযোগটাই কাজে লাগিয়েছে, আর এখন মেয়েটাকে ইচ্ছে মতো বকাবকি করছে, কারণ তে যেটা বলেছে সেটাই ঠিক ছিল। যেহেতু ওয়াইন একটু বেশি সুন্দর, তাই ওর উপরে লাইট কালার শ্যাডোটা মোটেও ভালো লাগছে না, একটু ডিপ কালার শ্যাডোটাই ওয়াইনের উপরে বেশি সুন্দর লাগতো। তাই ওয়াইন সেই সুযোগটা কাজে লাগিয়েই মেয়েটাকে ইচ্ছে মতো এখন কথা শোনাচ্ছে। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। এই বলেই জাংকুক রাগী দৃষ্টিতে সে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা সাথে সাথে মাথা নিচু করে ফেলে। তারপর জাংকুক মাথা ঘুরিয়ে তের দিকে তাকিয়ে বলে, তে এদিকে আসো। তে সাথে সাথে নিজের জায়গা থেকে সে জাংকুকের পাশে দাঁড়ায়। তে দেখো তো ওয়াইনের ফেসটা ঠিক করতে তোমার কতক্ষণ সময় লাগবে? বেশি না, মাত্র 5 মিনিট। আর ইউ শিওর?
ঠিক আছে, আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে ওর সম্পূর্ণ মেকআপ তুমি ঠিক করবে, তা না হলে আমার লয়ার জানাই তো। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, করে দিচ্ছি। কথায় কথায় এত হুমকি দেন কেন? এই বলেইতে ওয়াইনের মেকআপ ঠিক করতে শুরু করে। অন্যদিকে স্টাফ মেম্বার তো বেশ অবাক, কারণ এই প্রথমবার কাউকে দেখছে জাংকুকের সাথে এভাবে কথা বলতে, আর জাংকুকও কিছুই বলছে না, উল্টে ওর কথায় হাসছে। কারণ জাংকুক অন্য কারোর সাথে এভাবে কথা বলে না, আর কেউ যদি ওর সাথে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলে জাংকুক তার খবর করে ছেড়ে দেয়। সেখানে এই মেয়ে কিনা জাংকুকের সাথে এমন তেজ দেখিয়ে কথা বলছে, তারপরও জাংকুক কিছুই বলছে না। ব্যাপারটা সবার কাছে কেমন জানি অদ্ভুত লাগে। ডান, আমার কাজ কমপ্লিট, এবার দেখে নিন। সবাই তো বেশ অবাক, ওয়াইনকে সত্যি দেখতে অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো স্কাল্পচার থেকে উঠে আসা কোনো ক্যারেক্টার। এটা দেখে জাংকুকও এবার ইমপ্রেস যে হ্যাঁ, এর মধ্যে কোনো গুণ তো আছে, সেজন্য। থ্যাংক ইউ তে, সত্যি তোমার হাতে জাদু আছে। প্লিজ মিস ওয়েন, এমন করে বলবেন না। আমার হাতে কোনো জাদু টাদু কিছুই নেই। আমিও একজন মেকআপ আর্টিস্ট। হয়তো আমি এখনো প্রফেশনাল নই, বাট আমি অলরেডি এটা নিয়ে ভালোই পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেটও আছে, তাই আমার এতটুকু ধারণা আছে, এর বেশি আর কিছুই না। এবার জাংকুক বেশ অবাকই হয়, কারণ জাংকুক মনে করেছিল তে হয়তো মেকআপ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, কিন্তু তেও যে একজন মেকআপ আর্টিস্ট জাংকুক জানতোই না। আসলে দোষটা জাংকুকেরই, জাংকুক কখনো থেকে জিজ্ঞাসা করেনি। এখন জাংকুকের নিজের প্রতি নিজের রিগ্রেট ফিল হচ্ছে।